ওয়েলকাম টু কাশ্মীর অফ উড়িষ্যা। দারিংবাড়ি ঘোরার সময় আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, এরকমই আমরা প্ল্যান করে রেখেছিলাম। প্ল্যান তো আমি করলে হবে না, ওরালা অন্য প্ল্যান করে রেখে দিয়েছে। মানে এটা যদি সূর্য হয়, এখানে ওই পরপর থাকে না বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, হুলহুলা গান্ড, কিন্তু একই কাণ্ড। জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছি। এটা অভিনব আইটেম, আমি মাছ পোড়া কখনো খাইনি, এবং এই কারণে এই দাসনগরী হোটেলকে বলা হয় দারিংবাড়ির বাঙালি হোটেল। এটাও একটা সেই ধরনের মানসিকতারই পরিচয়। বেশ, তাহলে রেডি হয়ে গেলাম। একটু দেরি হয়ে গেল, সমীরণ অলরেডি এসে গেছে। 10টা 4 ঢুকে গেছি হাওড়া। এই ফুড প্লাজার সামনে সমীরণের থাকার কথা। তো সমীরণ, বেশ, আমাদের যেতে হবে সাঁতরাগাছি। আচ্ছা, আপনাদের আপডেটটা একটু দিয়ে দিই। দারিংবাড়ি যাওয়ার জন্য আপনারা তো জানেই সব সময় হচ্ছে সন্ধ্যে ট্রেন ধরবেন, ব্রহ্মপুর স্টেশনে সকালে নামবেন। তাহলে সকাল থেকে সাইট সিইং করতে করতে দারিংবাড়ি যাওয়া যায়, অনেকটা সময় বেঁচে যায়। কিন্তু আমরা হতভাগা, আমরা তো ট্রেন পাইনি। সেই কারণে আমরা সাঁতরাগাছি সেকেন্দ্রাবাদ স্পেশাল একটা ট্রেন চলে, উইকলি স্পেশাল 07222। সেই ট্রেনে রিজার্ভেশন পেয়েছিলাম, যে ট্রেনটা 12টা 20-তে সাঁতরাগাছি ছাড়বে, ব্রহ্মপুর পৌঁছবে রাত 10:30। ঠিক আছে, ওই ব্রহ্মপুর স্টেশনে আমরা রাতটা থেকে যাব, তারপর দিন সকালে ভোর ভোর আমরা বেরিয়ে যাবো দারিংবাড়ির উদ্দেশ্যে। এরকমই আমরা প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু প্ল্যান তো আমি করলে হবে না, ওরালা অন্য প্ল্যান করে রেখে দিয়েছে। এইমাত্র মেসেজ এলো, ট্রেন রিশিডিউল হয়েছে। 12টা 20-তে সাঁতরাগাছির বদলে সন্ধ্যে 6:30টায় সাঁতরাগাছি ছাড়বে এবং সকাল 5টায় গিয়ে পৌঁছবে ব্রহ্মপুর। এখন বাজছে সবে 10:30। তাহলে এই এতক্ষণ সময় আমরা অন্তত 4টেতেও যদি সাঁতরাগাছির জন্য বেরোই, আরও 5 ঘন্টা টাইম আমাদের কাটাতে হবে। তো এই এক্সিকিউটিভ লাউঞ্জেই কাটাবো ভাবছি। 32-33 এটা হচ্ছে আমাদের সিট নাম্বার। 4 ঘন্টার জন্য আমাদের এটা ঠিকানা। 50 টাকা করে পার আওয়ার নিল। অন্য জায়গায় কিন্তু ফার্স্ট আওয়ারটা 50 নেয়, তারপরে আওয়ারগুলো একটু কম নেয়। এই হাওড়াতে তো ডিমান্ডটা একটু বেশি। 4 ঘন্টায় 200 টাকা, 200 দুজনের 400 টাকা। সময় সেটা তো কেটে যাবে, কিন্তু পেটের খিদে সেটা কি হবে? তো এই যে এখানকার এক্সিকিউটিভ লাউঞ্জ, তার পাশেই ফুড কোর্ট আছে, সেই ফুড কোর্টে লাঞ্চ করছি। লাঞ্চে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা মশলা ধোসা, একটা ইডলি, একটা বড়া, সব মিলিয়ে আমার পড়লো 180 টাকা। খেয়ে দিয়ে এখান থেকে ব্যাগ নেব, তারপরে কোনো একটা মেদিনীপুর লোকাল বা ওই দিকের কোনো একটা ট্রেন ধরে আমরা সাঁতরাগাছি চলে যাব। এরপরে সময় আমরা সাঁতরাগাছিতেই কাটাবো। চারটে বাজে পাঁশকুড়া লোকাল ছাড়লো। মিনিট 20 লাগবে সাঁতরাগাছি পৌঁছতে আমাদের ট্রেন। তারপরে আরও 2 ঘন্টা দেরিতে 6:30টায় সাঁতরাগাছি ছাড়বে। সাঁতরাগাছিতে নামলাম, 4:30 মতো বাজছে। দেখা যাক কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দেয়। 5:47 বাজছে। সেকেন্দ্রাবাদ সাঁতরাগাছি স্পেশাল সেটা এখানে এসেছে ঘন্টাখানেক। এই ট্রেন এখন পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হওয়ার পরে তারপরে আমরা এই ট্রেনে উঠবো। দরজা খুলেছে, এবং সবচেয়ে বড় কথা, এই ট্রেনে কোনো প্যান্ট্রি নেই, এবং এই সাঁতরাগাছি স্টেশনে খাবার দাবারও কিছু পাওয়া যায় না। আমাদের সাথে কিন্তু কোনো খাবারও নেই। আমাদের একটা পড়েছে 42 মানে হচ্ছে এপাশে মিডল, আর 48 মানে সাইড আপার। মিডল আর সাইড আপার। 12টা 20 ট্রেন রিশিডিউল্ড হয়েছিল 6:30টায়, ছাড়লো 6:36। জানি না কখন এই ট্রেন গিয়ে পৌঁছবে। যাই হোক, আমাদের তো আর কিছু করার নেই, যখন পৌঁছবে তখনই পৌঁছবে। এখন দেখাচ্ছে কালকে ভোর 5টায় পৌঁছবে বেহরামপুর। ট্রেন ছাড়লো, এখন আর কিছু করার নেই। এখন একটাই জিনিস করার, সেটা হচ্ছে রাতের খাবারটা অর্ডার করে দিতে হবে। এই ট্রেনে প্যান্ট্রি নেই, খড়গপুরি অর্ডার করব। কি পাওয়া যাচ্ছে? বিরিয়ানি কিছু পাওয়া যাচ্ছে? বিরিয়ানি আছে, একটা তো দেখাচ্ছিল, সেটা চলে গেল। এই যে ফুড অন ট্র্যাক, এই ফুড অন ট্র্যাকেই আমরা কিন্তু খাবারটা অর্ডার করলাম। মুড়ি কত করে? 2টো বানাও। ভালো বানিয়েছে। এখানে তো মুড়ি খাচ্ছি, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি কলকাতা না, বর্ধমানের ওইদিকে বৃষ্টি হচ্ছে। আর এখানে খড়গপুরের দিকে, খড়গপুর আসেনি এখনো, খড়গপুরের দিকেও বৃষ্টি হচ্ছে।
ছাদের উপরে একটা আওয়াজ হচ্ছে, পাচ্ছেন কি? প্রচণ্ড শিল পড়ছে, মানে ট্রেনের ছাদে শিল পড়ছে, সেই আওয়াজ মনে চাবর করে যারা ঘুমোচ্ছিল তারা ঘুম থেকে উঠে পড়েছে আবার। 8:37। খড়গপুর ঢুকছে, কিন্তু তার চেয়ে বড় কথা খড়গপুরে আমাদের খাবার বলা আছে। খাবার এসছে, ট্রেন ছেড়েও দিয়েছে, খাবার দিয়ে গেছে। দুটো চিকেন বিরিয়ানি পড়লো 546 টাকা। এখনও পর্যন্ত যা খেয়েছি হলুদ ভাত, কোনো টেস্ট নেই, ভালো কিছু নয়। দেখা যদি একটা আলু দেয়, আলুটা দিয়ে খাওয়াটা হয়ে যাবে। এই প্লাস্টিকের চামচে খেতে এত অসুবিধা হয় না, চামচটা একটু ভালো চামচ দিতে পারে এরা। আলু এখানে দিয়েছে বটে, কিন্তু আলুটা না মানে নুন কাজটা বলে পুরো নুনে পুড়ে গেছে। যাই হোক, খাওয়া হয়ে গেল, আর তো কোনো কাজ নেই। কালকে 5:30টার সময় দেখাচ্ছে বেহরামপুর স্টেশনে আমাদের ট্রেন পৌঁছাবে। বিছানা করে শুয়ে পড়ি, দেখা হবে একেবারে কাল সকালে। গুড নাইট, শুভরাত্রি। সকাল 5:03 আমাদের ট্রেন বেহরামপুর স্টেশন মানে ব্রহ্মপুর স্টেশনে ঢুকছে। আরও মিনিট 5 মতো লাগবে। লাগেজ কাঁধে নিয়ে নিয়েছি, চলুন আগে স্টেশনে নামি। আমাদের তো কাল রাত 10টায় ঢোকার কথা ছিল, সেই হিসেবে একটা হোটেলে এই বেহরামপুর স্টেশনেই বুক করা ছিল। একবার ওই হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে 9টা নাগাদ ব্রেকফাস্ট করে একবারে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরোবো। 5:16 আমরা এসে পৌঁছলাম বেহরামপুর স্টেশনে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এই যে ফুট ওভারব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্ম দিক দিয়ে বেরোবো। ওইদিকে ওয়েটিং লাউঞ্জও আছে, আর ট্যাক্সি স্ট্যান্ড সেটা ওদিকেই। আমরা সিঁড়ি দিয়ে উঠে এলাম, কিন্তু এখানে কিন্তু লিফটও আছে। মনে রাখবেন, দারিংবাড়ি ট্যুর কিন্তু শুরু হয় এই ব্রহ্মপুর স্টেশন থেকে। এই ব্রহ্মপুর স্টেশনে নেমে সেখান থেকেই সাইট সিইং করতে করতে আপনারা যাবেন দারিংবাড়ি, আবার সেখান থেকে ফেরার সময়ও সাইট সিইং করতে করতে এই ব্রহ্মপুর স্টেশনেই আপনারা ফিরে আসবেন। সেই কারণে এই ব্রহ্মপুর স্টেশনে আপনারা যদি সকালবেলায় নামেন তাহলে খুব ভালো হয়। আর এখানে যখন ফিরবেন রাতের ট্রেনে এখান থেকে ফিরলে যাওয়ার সময় সাইট সিইংয়ের টাইমটাও পাবেন, আবার ফেরার সময় সাইট সিইং সেই টাইমটাও পাবেন। এই হচ্ছে হোটেল কামেশ্বরী। 310। এই হচ্ছে আমাদের রুম। এখানে মেন যেটা করা যাবে সেটা হচ্ছে একটুখানি ঘুমিয়ে নেওয়া যাবে। 8:30টায় অ্যালার্ম দিলাম, একটু শুয়ে। গুড মর্নিং। 9:30 বাজছে, আমরা এখান থেকে বেরোলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। ব্রেকফাস্টটা এখানেই করতাম, কিন্তু পরে দেখলাম না, রাস্তায় যেতে যেতেই ব্রেকফাস্ট করবো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে কুশা। এই কুশার সাথেই আমরা এই কদিন দারিংবাড়ি ঘুরবো। দারিংবাড়ি ঘোরার সময় আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, যে ব্রহ্মপুর স্টেশন থেকে একটা গাড়ি যেন আপনার সাথে থাকে। সাইট সিইং করতে করতে যাবেন, ওখানে গিয়ে যে 2 দিন থাকবেন আশেপাশে সব ঘুরবেন, আবার ব্রহ্মপুরের সাইট সিইং করতে করতে ফিরে আসবেন। সাথে আপনার কিন্তু একটা গাড়ি অবশ্যই থাকা দরকার। আমাদের সাথে থাকবে কুশা। বেশ, চলুন তাহলে আমরা আমাদের গাড়িতে উঠে পড়ি। দুগ্গা। আচ্ছা কুশা, আমি এই যে বললাম আমরা বেহরামপুর স্টেশন থেকে साइट सीइंग करते करते जाबो दारिंगबाड़ी। तो आज के আমরা কি জায়গা দেখব? आज हम लोग अभी जाएंगे घंटेश्वरी टेम्पल, सरोड़ा डैम और हुलोड़ा गंडो। গাছগুলো কি সুন্দর গোলাপি ফুলে ভর্তি হয়ে আছে, দারুণ লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে বেহরামপুর বা ব্রহ্মপুর ফার্স্ট গেট। এখানে আমরা ব্রেকফাস্ট করব দর্শন হোটেলে। এই হচ্ছে দর্শন হোটেল। চলুন। এখানে ইডলি আর দই বড়া বলেছিলাম, দই বড়া এখানে নেই। যেহেতু দই বড়া নেই তো সেই জন্য চেঞ্জ করে বললাম যে ধোসা দাও, ধোসা। বাপরে বাপ, चटपट खाई 10टा 5 हो गया। ये जो डोसा है कितना कर दे? 50 टका। अच्छा, और इसके अलावा अगर कोई इडली लेता है, इडली का क्या कितना प्राइस है? एक प्लेट आएगा 30 रुपये, 4 पीस। अच्छा, एक प्लेटे 4 पीस इडली 30 টাকা। এই দারিংবাড়ি
আপনারা নিজে ব্রহ্মপুরে এসে গাড়ি বুক করবেন, হোটেল বুক করবেন, নিজেদের মতো খাবেন, ঘুরবেন, সেটা তো হতেই পারে। এছাড়াও দারিংবাড়ি আপনারা প্যাকেজে ঘুরতে পারেন, তাহলে আপনার হোটেল, আপনার গাড়ি এবং দারিংবাড়িতে আপনার খাওয়া দাওয়া সেসব প্যাকেজের মধ্যেই থাকবে। কিন্তু এই যে দারিংবাড়ি আমরা যখন যাওয়ার সময় এই যে ব্রেকফাস্ট, ওই প্যাকেজের মধ্যে এই ব্রেকফাস্টটা কিন্তু থাকে না। এই ব্যাপারটা খেয়াল রাখবেন যদি প্যাকেজে আসে। এই ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির দূরত্ব, যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি মানে সারুদা ড্যাম হয়ে, দূরত্ব প্রায় 120 কিলোমিটার। সরাসরি যদি যান ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমরা তো সরাসরি যাব না, আমরা পথে যে সমস্ত দ্রষ্টব্য আছে সেগুলো দেখব, আপনাদের দেখাবো। একটা জিনিস আমি এখানে নোটিস করছি, এখানে রাস্তায় এই যে সাইনবোর্ডগুলো সেগুলো সব না উড়িয়া ভাষায় লেখা। এবার তাতে যেটা অসুবিধা হচ্ছে, আমি জায়গাটার নামটা পড়তে পারছি না। অনেকে হয়তো যেটা বলবেন যে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজকে এটা প্রমোট করা হচ্ছে, কিন্তু আমাদের জন্য এটা অসুবিধে। মানে আমাদের ঈশপের গল্প ছিল না, যেখানে বক আর শিয়াল দুজনকে বাড়িতে নেমন্তন্ন করেছে, তো বক শিয়ালকে কুঁজোর মধ্যে খেতে দিয়েছে, আর শিয়াল যখন বককে নেমন্তন্ন করেছে থালার মধ্যে খেতে দিয়েছে, মানে দেখ কীরকম করে খাবি খা। এটাও একটা সেই ধরনের মানসিকতারই পরিচয়। একইভাবে আমাদের ওখানে বাংলাতেও অনেকে এরকম বলে থাকেন যে সব সাইনবোর্ড শুধুমাত্র বাংলায় লেখা হবে, কিন্তু যারা বাঙালি তারা তো বাংলায় পড়বেন, কিন্তু বাইরে যারা তারা কীভাবে পড়বেন? একই সমস্যা আমার এখানেও হচ্ছে। দারিংবাড়ি উড়িষ্যার যে কাশ্মীর, তার উচ্চতা হচ্ছে প্রায় 3000 ফুটের কাছাকাছি, আর সত্যিকারের কাশ্মীর শ্রীনগর, তার উচ্চতা হচ্ছে 4750 ফুট। এই বড় কাশ্মীরের চেয়ে ছোটো কাশ্মীরের হাইট 1750 ফুট কম। আমি 5 বছর আগে এসেছিলাম এই দারিংবাড়ি। তখন এই যে মা করঞ্জাই দেবীর যে পীঠ, সেইটা কিন্তু কোনো দ্রষ্টব্য স্থানের মধ্যে ছিল না। এবার এটা কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে। আপনারা যখন যাবেন মাকে প্রণাম করে তারপরেই আপনারা দারিংবাড়ি ট্যুর শুরু করবেন। মায়ের পীঠ জঙ্গলে কিছুটা ভেতরে, এই রাস্তার দুধারে কিন্তু আপনারা নজর রাখবেন, এখানে ময়ূর দেখা যায়। এই মন্দিরের এখানে জুতো খুলে তারপরে ভেতরে যাবেন। মা এখানে মা দুর্গা রূপে পূজিত হন। এখানে পুজোর ডালা সেটা রয়েছে, আর এখানে কিন্তু এন্ট্রি ফি আছে 5 টাকা করে কিন্তু টিকিট, আর মায়ের ছবি তোলা বারণ। আমরা এদিক দিয়ে ভেতরে গেছিলাম, মায়ের দর্শন করলাম, দর্শন করে এখান দিয়ে বেরিয়ে এসে এই দিকে রাস্তা করা আছে, এখানে একটা ড্যাম আছে। চলুন, মন্দিরের ভেতর দিয়েও রাস্তা করা আছে, কিন্তু সেখানে আপনাকে খালি পায়ে যেতে হবে, কারণ মন্দিরে তো আপনি জুতো পরে যেতে পারবেন না। ওই যে ওপাশে মন্দির, ছোট্ট একটা ড্যাম, অ্যাকচুয়ালি একটা ট্রেঞ্চ করা রয়েছে। এখানে বেশ কিছু শালুক শাপলা রয়েছে, ওইখানে ফুটে রয়েছে শাপলাগুলো। জায়গাটা ছোট্ট কিন্তু বেশ নিরিবিলি পরিবেশ। একা একা বা দুজনে মিলে যদি সময় কাটাতে যান 5-10 মিনিট এখানে কাটালে ভালো লাগবে। এখান থেকে জলটা, এখানে একটা স্লুইস গেট করা আছে, তার উপরেই আমরা দাঁড়িয়ে আছি। এই জল এই ভেতর দিয়ে ওই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে। আবার পার্কিংয়ে ফিরে এসেছি, ওই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। করঞ্জি মাতা মন্দিরে মাকে প্রণাম করে আমরা এগিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, সুরদা ড্যাম। এখান থেকে সুরদা ড্যাম যেতে সময় লাগবে গাড়িতে প্রায় ঘন্টাখানেক। এই মুহূর্তে এখন এখানে টেম্পারেচার, আমরা এখনও যদিও পাহাড়ের উপরে উঠিনি, টেম্পারেচার কিন্তু 37 ডিগ্রি। এখান থেকে আমরা বেঁকে গেলাম দারিংবাড়ির দিকে। উড়িষ্যার গঞ্জাম জেলা আর কন্ধমাল জেলা, এই দুই জেলার মধ্যে দিয়ে বয়ে চলেছে ঋষিকুল্যা নদী। সেই ঋষিকুল্যা নদীকে এই পূর্বঘাট পর্বতমালার পাহাড়কে কাজে লাগিয়ে বেঁধে ফেলা হয়েছে। যে ড্যামটা তৈরি হয়েছে তার নাম সুরুদা ড্যাম। আর এই সুরুদা ড্যামের পাশেই একটা পাহাড়ের উপরে রয়েছে মা ঘণ্টেশ্বরীর মন্দির। क्या लिखा है उधर? सरोडा जल भंडार। अच्छा, ওইখানে
উড়িষ্যার ভাষায় লেখা রয়েছে সুরুডা জলভাণ্ডার। আর ওই যে উপরে পাহাড়টার উপরে যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওই যে মন্দির দেখা যাচ্ছে, আমরা ওই পাহাড়টার উপরে যাব, ওই ওয়াচ টাওয়ারের উপরে উঠব। ওয়েলকাম টু সুরুদা গেট। আমাদের স্বাগত জানালো। ঘণ্টেশ্বরী টেম্পলে যে বোর্ড দেওয়া আছে। গাড়ির পার্কিং হচ্ছে 50 টাকা করে, আর গাড়ির এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা করে। প্যাকেজে যদি আপনারা দারিংবাড়ি আসেন তাহলে এই যে 50 টাকা পার্কিং ফিটা সেটা ইনক্লুডেড থাকে, আর এন্ট্রি ফি হচ্ছে পার হেড 5 টাকা করে। আমাদের দুজনের 5 দুগুণে 10 টাকা। এটা কিন্তু প্যাকেজে থাকে না। বাইরে কিন্তু ভালো গরম, তার জন্য টুপি একটা মাথায় পরে নিলাম। ছাতা এনেছি, বার করতে ইচ্ছে করছে না। এই যে এখানে নামলাম, এখানে নেমে প্রথমে এই যে শেড করা আছে সিঁড়ি, এখানে মা ঘণ্টেশ্বরীকে আগে প্রণাম করব আমরা। প্রণাম করে তারপরে এখান থেকে ফিরে এসে এই যে সিঁড়ি যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে উপরে যাব। এই যে মন্দিরগুলো সেটা হচ্ছে 108 শিবলিঙ্গ, সেটা দেখব। তারপরে ওইখানেই উপরে রয়েছে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার থেকে পুরো ড্যামটা আপনাদের দেখাবো। এই উপরে জুতো খোলার জায়গা আছে, এখানে জুতোটা খুলে যাবে। এই যে ঘণ্টেশ্বরী মায়ের মন্দির, এখান থেকে এই ডান হাতের দিকে এটা হচ্ছে সুরুদা ড্যাম। আর এখান থেকে এই যে ঋষিকুল্লা নদীর উপরে যে ড্যাম, ওই দূরে নদী দেখা যাচ্ছে, নদীতে জল প্রায় নেই। এই হচ্ছে মায়ের মন্দির। ঘণ্টেশ্বরী মাকে আমরা প্রণাম করলাম, মায়ের কাছে প্রদীপ জ্বালালাম, এই পাশে সুরুদা ড্যাম দেখলাম, ঋষিকুল্লা নদী দেখলাম। দেখে আমরা এখন নিচে নামবো। নিচে নেমে আমরা সামনের যে পাহাড়টা, সেই পাহাড়টায় উঠবো। পাহাড় নয়, টিলা বলাই ভালো। সেখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে, ওয়াচ টাওয়ারের উপর থেকে ড্যামটাকে আমরা আরও ভালোভাবে দেখবো। আর তার পাশেই হয়েছে 108 শিবলিঙ্গ, সেটা আমরা দর্শন করব। সিঁড়ি দিয়ে নেমে এখানে টয়লেট ব্লক আছে, ছেলে মেয়েদের আলাদা আলাদা সুন্দর। আর এখানে এই সিঁড়ি দিয়ে চলুন উপরে, ওই এপাশে ওয়াচ টাওয়ার, এপাশে 108 শিবলিঙ্গ। মন্দিরের দরজা অবশ্য এখন বন্ধ রয়েছে। আর এখানে রয়েছে এই ওয়াচ টাওয়ার, সিঁড়ি করা রয়েছে। আর এপাশে ওই ড্যামে এই মুহূর্তে জল নেই। চলুন আমরা উপরে উঠি। একদম এই ওয়াচ টাওয়ারটার উপরটাই উঠে এসেছি। নিচেরগুলোতে একটা করে শেড করা আছে, এই উপরের এটাতে কোনো শেড নেই। চারিদিকের পুরো 360 ভিউ দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। 5 তলা ওয়াচ টাওয়ার, এটার উপরে উঠতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু অবশ্যই উঠবেন। আর এখানে এই যে 108 শিব মন্দির, এখানকার যে ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, কি দারুণ দেখুন। এই হচ্ছে সারোডা ড্যাম। ওয়েদারটা যদি একটু পরিষ্কার থাকতো, কি একটা হেজ মতো ওয়েদার হয়ে রয়েছে। এবার যখন এসেছিলাম তখন এইগুলো তৈরি হচ্ছিল, 5 বছর আগে এসেছিলাম অবশ্য। এখন এটা কমপ্লিট হয়ে গেছে। আমার এই গোপ্রো হিরো 10 সেই ক্যামেরায় এখানকার একেবারে নতুন, আজকে 17 মার্চের ক্লিপ। এখনও কিছু কাজ বাকি আছে, আপনারা যখন আসবেন কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে এই হুলুলাকান্ড ওয়াটারফলস ঝর্ণা 2.5 কিলোমিটার রাস্তা, মূল যে রাস্তা সেই রাস্তা ছেড়ে 2.5 কিলোমিটার ভেতরে আমরা যাব। মনে রাখবেন, দারিংবাড়িতে আপনার মোবাইলের নেটওয়ার্ক যদি জিওর হয়, ভালো নেটওয়ার্ক আপনি পাবেন। এয়ারটেল কিন্তু ওখানে ভালো পাওয়া যায় না। সামনে বাইক পার্ক করা আছে, তার মানে আমরা ওয়াটারফলসের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু জল আর নেই। এখানে সাইকেল বাইক পার্ক করা রয়েছে, তার পাশে পার্ক করা রয়েছে আমাদের গাড়ি। আর এখানে আমি দেখতে পাচ্ছি গামছা দিয়ে মাছ ধরছে। আর এখান দিয়ে সরু নদীটা এই নেমে আসছে, আমরা এখান দিয়ে নিচে নামবো। এই স্থানীয়রা বিশ্বাস করেন এখানে ভীম এই গুহায় বাস করতেন। এখন এই জগন্নাথ, সুভদ্রা, বলরাম তাদের মূর্তি এখানে আঁকা রয়েছে পাথরের উপরে, স্থানীয়রা পুজোও করে। এই ঝাড়খণ্ড গেছিলাম, ঝাড়খণ্ডের যে ঘাগরা ওয়াটারফলস, এখানে ল্যান্ডস্কেপটা অনেকটা সেই রকম। এখন তো এই নদীতে জল প্রায় নেই বললেই চলে, কিন্তু যখন জল থাকে এই জলের ঘর্ষণে এই দেখুন এই জায়গাগুলো নরম যে পাথরগুলো সেগুলো ক্ষয়ে চলে গেছে, এরকম গর্ত গর্ত হয়ে গেছে।
হুলহুলা গান্ড, কিন্তু একই কাণ্ড। এখানে ভেবেছিলাম প্রচুর জল থাকবে, এখন জল প্রায় নেই বললেই চলে। আমরা একদম যে জলের ধারাটা তার মাঝখানটায় আমি এসে দাঁড়িয়ে রয়েছি। তবে বর্ষাকালে এই সমস্ত জায়গায় যখন প্রচুর জল থাকবে তখন কিন্তু দারুণ লাগবে। বর্ষাকালে যখন আসবেন এখানে এই পাথরগুলোর উপর কিন্তু শ্যাওলা পড়ে আছে। এখন গরমে শ্যাওলাগুলো শুকিয়ে গেছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু বর্ষাকালে এখানে পা স্লিপ করার প্রভূত চান্স। খুব সাবধান, ভালো একটা জুতো অবশ্যই পরবেন। মানে আমি এই যে জুতোটা বাটার জুতো, এরকম জুতো হলেও চলবে, এটাতে একদম যে ডেকাথলনের জুতো নিতেই হবে তা নয়। এই ধরনের একটা ভালো জুতো যার গ্রিপটা ভালো সেরকম জুতো পরে আসবেন। একেবারে অভিনব দেশি কায়দায় মাছ ধরা চলছে। মছলি মিলা নেই মিলা? পানি ঠান্ডা হয়, গরম? পরিষ্কার, জলটা পরিষ্কার, নিচে মাটি দেখা যাচ্ছে, সুন্দর নিচেটা দেখা যাচ্ছে। এনারা এখানে চান করছেন। এই যে ওয়াটারফলস হুলহুলা গান্ড, সেখান থেকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে একটা মন্দির, এটা প্রাচীন মন্দির, পুরনো মন্দির, মাটির মন্দির। এখানে কিন্তু একটা খুব সুন্দর বড় মন্দির তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আপনারা যখন আসবেন সুন্দর কালী মন্দির তৈরি হয়ে যাবে। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চলুন ভেতরে উঠে পড়ি। 2 এক হুলহুলা গান্ডাও থেকে আমরা স্টার্ট করলাম। দারিংবাড়ি যেতে আরও 1.25 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। সোজা এখন আমরা পৌঁছে যাব দারিংবাড়িতে, আমাদের হোটেল দ্য স্নো ক্রিক। দেখুন জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের গাড়ি পাহাড়ের উপরে উঠতে আরম্ভ করলো, গাড়ির এসি বন্ধ হয়ে গেল, জানলার কাঁচ নেমে গেল। পাহাড়ে ওঠার সময় এসি চললে গাড়ির ইঞ্জিনে একটা চাপ পড়ে, এবং তার চেয়ে বড় কথা এখানে এখনও পর্যন্ত যে হাওয়াটা যেটা চলছে গরম হাওয়া, কিন্তু হাওয়াটা শুকনো, নিচে যেরকম ঘাম ঘাম হচ্ছিল, ঘামেই মেন কষ্টটা হয়। বেশ, আমরা প্রায় 3000 ফুট উপরে উঠে এলাম। এই দারিংবাড়ি লোকাল বাস, এই যে দারিংবাড়ি থেকে বহরমপুর এই বাস যায়, 4 ঘন্টার মতো সময় ওরা নেয়। সারাদিনে 4টে বাস চলে। আমরা পৌঁছে গেছি দারিংবাড়ি। এই হচ্ছে দারিংবাড়ি মার্কেট। এখন মার্কেট বেশ বেশ জমজমাট, এখানে অনেক সবজি দেখতে পাচ্ছি। যাওয়ার দিন আমরা এই দিকে যাব, ব্রহ্মপুর 120 কিলোমিটার লেখা রয়েছে। এই যে সাদা হোটেলটা যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের হোটেল, হোটেল স্নো ক্রিক। মার্কেটের ভিড়ভাট্টা থেকে একটু দূরে। অবশেষে এসে গেছি কাশ্মীর ও উড়িষ্যা দারিংবাড়ি, আর দারিংবাড়ির হোটেল স্নো ক্রিক। এখানকার যে ক্যাথলিক চার্চ আছে তার ঠিক পাশেই। তো চলুন এখন হোটেলের ভেতরে যাই, হোটেলের রুমটা দেখাই, ফ্রেশ হই। এই হোটেলে আমরা থাকবো 2 রাত। এই দারিংবাড়ি হচ্ছে উড়িষ্যার কান্ধামাল ডিস্ট্রিক্টে। এই কান্ধামাল মানে এখানকার কান্ধা উপজাতির যে মানুষেরা থাকেন তাদের নামে এই জেলার নাম হয়েছে কান্ধামাল। এবং আমাকে এখন যিনি ওয়েলকাম জানালেন তিনি হচ্ছেন সেই কান্ধা উপজাতির একজন। এই যে আমাদের হোটেল দ্য স্নো ক্রিক, এখানে যতজন স্টাফ রয়েছেন সকলেই কিন্তু কান্ধা উপজাতির। ও থ্যাংক ইউ। কাশ্মীরি কাওয়া চা এখানে হচ্ছে এখানকার ওয়েলকাম ড্রিঙ্কস। প্রতি গেস্টকেই কিন্তু এটা দেওয়া হয়, এইভাবে এরকম করে বরণ করে নেওয়া হয়, আর আসার সাথে সাথে এই ওয়েলকাম ড্রিঙ্কস সেটা কিন্তু দেওয়া হয়। দারুণ লাগছে, পুদিনা পাতা দেওয়া আছে, কেশর দেওয়া রয়েছে, লেবু, দারুণ, প্রাণ জুড়িয়ে গেল। বেশ বরণ হয়ে গেল, কিন্তু যেটা দরকার অফিসিয়াল কাজ সেটা হচ্ছে চেক ইনের যে ফর্মালিটিস সেগুলো আমরা এখানে করে নিই। নমস্কার। এখানে চেক ইনের টাইম সকাল 11টা আর চেক আউটের টাইম হচ্ছে সকাল 9:30। চাবি পেয়ে গেছি, আমাদের রুম নাম্বার হচ্ছে 111। দেখাই আমাদের রুমটা। এই হচ্ছে একটা ডাবল কেটের ট্রিপল বেড, 3টে বালিশ পরপর সাজানো হচ্ছে, 3 জন আরামসে শুতে পারবে। কিং সাইজের একটা বেড, বেড সাইড টেবিল রয়েছে, ড্রয়ার রয়েছে, আর দেওয়ালে কি সুন্দর কাজগুলো করা রয়েছে। এখানে একটা র্যাক, টেবিল, একটা চেয়ার, ওপাশে একটা চেয়ার। এখানে আমি দেখতে পাচ্ছি গরম জলের কেটলি আছে, এখানে ড্রয়ার আছে, 2 বোতল কমপ্লিমেন্টারি জলের বোতল, তার সাথে এখানে 3টে কাপ আছে, তাই জলের গ্লাস,
চায়ের সরঞ্জাম, আয়না রয়েছে। এখানে জানলা খুললে বাইরের ভিউটা নিশ্চয়ই পাওয়া যাবে। এই যে বাইরের পাহাড় দেখা যাচ্ছে। বাথরুমটা আপনাদের দেখাই, বড় বাথরুম, উপরে গিজার রয়েছে, এখানে বেসিন, কমোড, ঠান্ডা জল, গরম জল, ভালো সুন্দর বাথরুম। এখানে গরম জল হচ্ছে সেন্ট্রালাইজড গিজার, প্রথমে একটু ঠান্ডা জল পড়বে, এ পাশেরটা ঠান্ডা জল, এ পাশেরটা গরম জল, বাঁ দিকেরটা গরম জল, সেটাই সব জায়গায় নিয়ম। আর যেটা দেওয়া আছে, যেটা আমি বলছিলাম বারবার, যদি আপনারা দারিংবাড়ি প্যাকেজে আসেন তাহলে তাদের কিন্তু থাকে তার সাথে একটা এই ওয়েলকাম কিট, চিরুনি আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, এখানে বডি ওয়াশ আছে, ডেন্টাল কিট, ব্রাশ আছে, আর তার সাথে শেভিং কিট সেটাও দেওয়া আছে। এই ওয়েলকাম কিটটা যারা প্যাকেজে আসছেন তাদের সকলের জন্য থাকে। যারা শুধুমাত্র রুম বুক করে আসেন তাদের জন্য কিন্তু এই ওয়েলকাম কিট বা এই ওয়েলকাম ড্রিঙ্কস বা উত্তরীয় পরিয়ে বরণ করা বা ব্রহ্মপুর স্টেশনের যে ওয়েলকাম কিটটা আমাদের দিয়েছিলেন, সেই ওয়েলকাম কিটটা তো আপনাদের দেখানো হয়নি, দেখাবো কী কী আর তার মধ্যে আছে। এগুলো কিন্তু যারা প্যাকেজে আসবেন না, শুধুমাত্র রুম বুক করে আসবেন, তাদেরকে কিন্তু এগুলো দেওয়া হয় না। প্যাকেজে এলে তবেই এগুলো পাবেন। কত কি প্যাকেজ, শুধু রুম বুক করলে তারই বা খরচ কত, সমস্ত ডিটেলস দিয়ে দাও। 4:24, চটপট লাঞ্চ করবো। লাঞ্চ করে আপনাদের এখানে দুটো পার্ক আছে, পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। এই হচ্ছে রেস্টুরেন্ট। আরে বাস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের সময় 250 ml করে জলের বোতল কমপ্লিমেন্টারি থাকে তাদের জন্য যারা এখানে প্যাকেজে এসেছে। এমনি রুম বুক করে এলে তাদের জন্য কিন্তু নর্মাল যেরকম অ্যাকোয়াগার্ডের জল হয় সেই জল। এখানে প্রথমেই যেটা এলো সেটা পাত্রপরা ফিশ, মানে এটা বুঝিয়ে নিই, পাত্র মানে পাতা, পোড়া মানে তো বুঝতেই পারছেন, পাতায় পোড়ানো, শাল পাতায় পোড়ানো ফিশ মানে মাছ। আর कौन सा फिश है? रूही फिश। अच्छा, आपका शुभ नाम? रश्मि रंजन राउत। এই স্নো ক্রিক হোটেলের যিনি ম্যানেজার রশ্মি রঞ্জন রাউত, উনি জানালেন এটা মাছ আছে, রুই ফিশ মানে রুই মাছ আছে। এটা অভিনব আইটেম, আমি মাছ পোড়া কখনো খাইনি। আনা হয় এগুলো প্লেটের উপরে, কিন্তু সার্ভ করা হয় এভাবে শাল পাতায়। এই যে পত্রপোড়া আছে এটা হচ্ছে আমাদের উড়িষ্যার, এটা অথেন্টিক ডিশ, এবং ওই যে এটা দই বেগুন আছে এটা অথেন্টিক ডিশ। বাকি প্যাকেজে যারা যারা আসবে, যা যা ডিশ দেখানো হয়েছে তাই খাবার দাওয়া হবে। শুধু এই পাত্রপোড়া চিকেনটা আপনাকে অর্ডার দিয়ে খেতে হবে। মানে এটা যদি সূর্য হয়, এখানে ওই পরপর থাকে না, বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, এটাকে যদি আপনি বৃহস্পতি বলেন, শুক্র, শনি, এরকম মানে সূর্যের চারিদিকে সব গ্রহেরা একের পর এক ঘুরে বেড়াচ্ছে, এরকম মনে হচ্ছে আমার। একটা একটা করে খাই, কতক্ষণ খেতে সময় লাগবে জানি না। দুটো পার্কে নিয়ে যাব বলেছিলাম, কী হবে সেটাও বলতে পারছি না। আগে খাই আর বলতে থাকি কেমন টেস্ট এগুলো। আমাদের যে আইটেমগুলো আছে সেটা বলে দিই। এটা ভাত, এটা স্যালাড, ঝুরি আলু ভাজা, এটা হচ্ছে শুক্তো, মুগের ডাল, পটলের কোরমা, এটা হচ্ছে একটা শাক, এটা তো চাটনি বুঝতেই পারছেন, এটা দই বেগুন, এটা হচ্ছে রুই মাছ তার তরকারি, এটা হচ্ছে উড়িষ্যার রসগোল্লা। একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখি, এখানে যা যা দেখলেন এই সব কিছু আপনারা যদি এখানে প্যাকেজে আসেন তাহলে পাবেন। ডিসক্লেমার যেটা, সেটা হচ্ছে যদি খুব ভিড় থাকে, ধরুন দোলের সময় এলেন বা বছর শেষ ক্রিসমাসের সময় এলেন, তখন হয়তো এরকম জনে জনে পরিবেশন করা সম্ভব হয় না। আইটেমগুলো এটাই থাকবে, কিন্তু এরকম শাল পাতায় করে পরিবেশন সেটা হয়তো হবে না, তখন এটা বুফেতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে পত্রপোড়া ফিশ, সেটা কিন্তু প্যাকেজে থাকে না, এটা আলাদা করে অর্ডার করতে হয়। 3 নম্বর ডিসক্লেমার যেটা হচ্ছে এই যে রসগোল্লা, এই রসগোল্লাটা এখানে পাওয়া যায় না, এটা বেহরামপুর থেকে নিয়ে আসতে হয়। আমাদের যে গাড়ি এলো সেই গাড়িতে এই রসগোল্লা কিন্তু এলো, আমরা দেখেছি। এবার কোনো কারণে হয়তো এমন হলো যে গেস্ট নিজে নিজে এসেছেন, এই হোটেলের গাড়ি বেহরামপুর যায়নি, প্রায় 100 কিলোমিটার দূর এখান থেকে, তাহলে সেক্ষেত্রে হয়তো রসগোল্লাটা নাও থাকতে পারে। এটা হচ্ছে ডিসক্লেমার, বাকি সব কিছু পাবে। এখানে প্রতিটা খাবার একদম অথেন্টিক বাঙালি টেস্ট এখানে রয়েছে। কিন্তু মানে আমি জিজ্ঞেস করলাম যে এরকম বাঙালি টেস্ট আমি আগেও দারিংবাড়ি এসেছি, কিন্তু খাবারের টেস্টের মধ্যে তো এই জিনিসটা পাইনি, এটা কী করে হলো? এখানকার যিনি ওনার সঞ্জীব দা, উনি কিন্তু উড়িষ্যারই লোক, ভুবনেশ্বরে ওনার বাড়ি, কিন্তু ওনার মা বাঙালি এবং উনি বড় হয়েছেন কলকাতায়। তার ফলে উনি নিজে বাঙালি টেস্টটা বোঝেন এবং বাঙালি রান্নার ঘরানাটা উনি জানেন, কারণ ওনার মা বাঙালি। তার ফলে এই হোটেলে যা খাবার পরিবেশন করা হয় একদম অথেন্টিক বাঙালি স্বাদের, এবং এই কারণে এই দ্য স্নো ক্রিক হোটেলকে বলা হয় দারিংবাড়ির বাঙালি হোটেল। এবার দই পটলটা সমীরণ বলল নাকি দারুণ হয়েছে। এই গ্রেভিটা দিয়ে একটু ভাত মাখাই।
পটল আর দই ভালো হয়েছে, দারুণ দিয়েছে। এবার দই বেগুন, বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু। ভালো লেগেছে, বেশ ঠান্ডা ঠান্ডা। কিন্তু দইটা টক দই, তো টক ভাবটা আরেকটু কম হলে আমার মনে হচ্ছে একটু একটু ভালো হতো। খাওয়া মোটামুটি শেষ। একটা আইটেমই আমি একটু ট্রাই করবো, একটা না দুটো আইটেম বাকি আছে। এই পাত্রাপড়া ফিশ, এইটা না একটা মশলা দিয়ে মাছটাকে প্রথমে ম্যারিনেট মতো করেছে বা মশলা মাখিয়েছে, তারপরে সেটাকে শালপাতা মুড়িয়ে পুড়িয়েছে। আর লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, উড়িষ্যার রসগোল্লা। রসগোল্লা কি, এটা রাজভোগ, এত বড় এত বড়, এই যে বাহ, ভালো গেছে। কলকাতার রসগোল্লা ঠিক আছে, কলকাতার রসগোল্লা কলকাতার রসগোল্লা, কিন্তু এই রসগোল্লাটাও ভালো খেতে, মিষ্টি কম, ছানা বেশি। চলুন বেরিয়ে পড়ছি। দুটো পার্কে যাবো বলেছিলাম, কিন্তু আজকে যেহেতু সূর্যটা ভালো আছে, আজকে সানসেটটা আগে কভার করে আসি। কালকে আবার যদি মেঘ করে যায় সানসেট দেখাতে পারবো না, সূর্য ছাড়া তো সানসেট হবে না। না, দুপুরে যখন এসেছিলাম না 12:30 1:30, যখন এই পাহাড়ের নিচে ছিলাম, তখন তো রীতিমতো গরম লাগছিল সারুদা ড্যামের কাছে। এখন কিন্তু এসি বন্ধ, জানলার কাঁচ নামিয়ে দিয়েছি, প্রকৃতির হাওয়া খেতে খেতে এখন আমরা যাচ্ছি সানসেট দেখতে। হ্যাঁ, আমরা এদিক থেকে এসেছিলাম, ফেরার সময় ওইদিকে যাব, আর এখন আমরা এদিকে যাব সানসেট দেখতে। আমরা এসে পৌঁছে গেছি দারিংবাড়ির সানসেট পয়েন্টে। সূর্য এখানে অস্ত যাবে, এখান থেকে আমরা দেখব সানসেট। যদি এখানে বৃষ্টি হয় তাহলে এখানে এরকম একটা শেড, সেটাও করা আছে। এই শেডের উপর থেকে আপনারা সানসেট দেখতে পারেন। এই যে এরকম সামনে টিলা দেখতে পাচ্ছেন, এরকম একটা টিলার উপরে আমরা রয়েছি, যে টিলাটা দূর থেকে দেখা যাচ্ছিল। নিচের ওই যে পাকা রাস্তা, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে এই রাস্তাগুলো। দারিংবাড়িতে দুটো সানসেট পয়েন্ট আছে, একটা হচ্ছে পুরনো সানসেট পয়েন্ট, যেটা ওই নিচে কিন্তু দেখা যায়, পুরোটাই দেখা যায়। আর এটা হচ্ছে নতুন সানসেট পয়েন্ট, এখানে সানসেট তো দেখাই যায়, তার সাথে সাথে পুরো দারিংবাড়িটার একটা 360 ভিউ সেটাও পাওয়া যায়। আপনারা অবশ্যই নতুন সানসেট পয়েন্টে আসবেন। এখানে গাড়ির পার্কিং ফি হচ্ছে 50 টাকা, কিন্তু আপনারা যদি প্যাকেজে আসেন এই 50 টাকা পার্কিং ফিটা আপনাদের প্যাকেজের ভিতরে ইনক্লুডেড থাকবে, আপনাদের দিতে হবে না। সানসেট পয়েন্টে সানসেট হয়ে গেল, মানে একটা দিন শেষ হয়ে গেল দারিংবাড়িতে। দুটো মাত্র গাড়ি আজকে এসেছিলো এখানে, আমাদের গাড়ি এখনও আছে, অন্য গাড়িটা চলে গেল। সানসেট দেখে আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলে। দারিংবাড়ির বিভিন্ন টুরিস্ট পয়েন্ট সব কটা এখানে ছবি দিয়ে নাম লেখা আছে। ব্রহ্মপুর থেকে এই দারিংবাড়ির যে ডিস্টেন্স 120 কিলোমিটার, সেটাও মার্ক করা আছে। ফুল ডে লোকাল সাইট সিটির জন্য গাড়ির ব্যবস্থা, সেটাও এই হোটেল থেকেই করা হয়। সানসেট দেখে আবার আমাদের রুমে ফিরে এলাম। ফিরে এসে খাটের উপরে এই প্যাকেটটা সকালে কুজদা আমাদের দিয়েছিল, তো প্যাকেটটা খুলে দেখা হয়নি, প্যাকেটটা খুলে দেখাই। এটা অ্যাকচুয়ালি এনাদের ওয়েলকাম কিট। এখানে থাকে দুজনের জন্য দুটো কেক, দুজনের জন্য দুটো ক্যাডবেরি, আর হচ্ছে দুজনের জন্য দুটো করে, মানে একটা করে মাজা। বাইরে সন্ধে নেমেছে, সন্ধেবেলায় একটু চা, একটু স্ন্যাক্স, এটা না হলে যাবে না। আমাদের রুমে দিয়ে গেছে চা, বিস্কিট আর এই স্ন্যাক্স। এটা হচ্ছে অনিয়ন পকোড়া। ওই দূরে দারিংবাড়ি বাজারের আলোগুলো ঝলমল ঝলমল করছে। আমরা খেতে যাচ্ছি, মানে ডিনার করতে যাচ্ছি। বাইরে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা। আমাদের রুমে জানলা টান্না বন্ধ আছে বলে বোঝা যাচ্ছে না, বাইরে একটু শিরশির করছে। সবাইকার খাওয়া হয়ে গেছে, শুধু আমরাই খেতে বাকি। সমীরনের সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে হঠাৎ দেখলাম চলে এসেছে টেবিল ভর্তি বিরিয়ানি, এবং
ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে কলকাতার বিরিয়ানি, মানে কালকে ট্রেনে বিরিয়ানি অর্ডার করেছিলাম, সেই বিরিয়ানি যে কী হাল হয়েছিল অর্ধেক খেয়ে বাকিটা ফেলে দিয়েছি। তারপরে কলকাতার বিরিয়ানি শুনে জিভে পুরো জল এসে গেল। বিরিয়ানিতে রাইস, চিকেনটা ওনারা আলাদা করে দিয়েছেন, রাইসটাকে একসাথে করে দিয়েছেন। বিরিয়ানি সেই বিখ্যাত আলু, যেটা ছাড়া আমি বিরিয়ানি ভাবতেই পারি না। একটা ডিম, এটা আমার লাগে না, ডিমটা আমার কীরকম মনে হয় বিসদৃশ্য, এটা না হলেও আমার চলে যায়। তার সাথে চিকেনের একটা আইটেম আছে, চিকেন চাপ টাইপের একটা আইটেম আছে, আর এটা রয়েছে রায়তা, আটা চামচ। লাঞ্চটা যেরকম একদম টিপিক্যাল বাঙালি ঘরানার যে স্বাদটা ছিল, মানে পুরো কলকাতার কুক রান্না করলে যেরকম হতো ব্যাপারটা সেরকমই ছিল। বিরিয়ানিটা অবশ্য আমরা বিরিয়ানি ভাবলে কি আসারানের বিরিয়ানি, আমিনিয়ার বিরিয়ানি, এই স্বাদটার সাথে আমরা সব কিছু কম্পেয়ার করার চেষ্টা করি। হয়তো অতটা নয়, কিন্তু কালকে ট্রেনের যা বিরিয়ানি খেয়েছিলাম তার থেকে ঢের ভালো। প্যাকেজে আপনারা যদি আসেন একদিন ডিনারে কলকাতার বিরিয়ানি, মানে বিরিয়ানি, সেটা কিন্তু ইনক্লুডেড। আর যদি এমনি হোটেলে রুম বুক করে আসেন তাহলে আপনি যা অর্ডার করবেন সেই অনুযায়ী, এবং তার জন্য যা পয়সা দেওয়া সেটা দিয়ে আপনি দেবেন। খাওয়া দাওয়া হলো আমাদের রুম দোতলায়। এই যে করিডোরের ওই মাথায় শেষ রুমটা আমাদের রুম। এই সামনেটা কিন্তু একটা খোলা জায়গা, এখানটায় কিন্তু বেশ একটা শিরশিরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা পাতলা চাদর গায়ে দিলে ভালো হয় এরকম একটা। ওই যে আলোগুলো জ্বলছে ওটা হচ্ছে দারিংবাড়ির মার্কেটে, অ্যাকচুয়ালি মার্কেটটা ওখানে না, ওখান থেকে আরও এই পাশটায় মার্কেটটা, এটাতে হচ্ছে মেন যে রাস্তাটা, ওই যে আলোগুলো জ্বলছে ওইখানে, ওটা ওই হসপিটালের কাছাকাছি ওইখানে আলোগুলো জ্বলছে। আমরা ওই রকম দিক দিয়ে সানসেট দেখতে গেছিলাম।